নমস্কার, শুরু করছি রেন মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 6-এর 4 নম্বর সেটটি। প্রথমে আছে সিন, ইটস ইয়োর পকেট সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। ওটি তোমার পকেটে, দোকানদার বললেন, এবং ওটা সেখানেই ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম, এটির দাম কত? দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, সেড দ্য শপম্যান পোলাইটলি। খুব ভদ্রভাবে সে দোকানদার বললেন, এই কাচের বলে কোনো পয়সা লাগবে না। উই গেট দেম ফ্রি, এগুলো আমরা বিনা পয়সায় পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। তিনি তার গালের মধ্যে থেকে একটি বিজনেস কার্ড বের করলেন এবং আমাকে দিলেন। জেনুইন ম্যাজিক, গুড স্যার, হি সেড। মশাই, আসল জাদুর মালপত্র, তিনি বললেন। হি নাও টার্ন টুয়ার্ড গিভ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড। তিনি গিপের দিকে ঘুরিয়ে বললেন, তুমি এই জাদু বাক্সটি চেয়েছিলে? ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিড নট ইউ? ইয়েস, গিপ সেড। গিপ বলল, হ্যাঁ। ইটস ইন ইয়োর পকেট, এটি তোমার পকেটে আছে, হি সেড, তিনি বললেন। গিপ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিপ বিস্ময়ের সঙ্গে সেই বাক্সটি আবিষ্কার করলেন। Then the shopman quickly went behind the counter and was absent for a while. তারপরেই দোকানদার দ্রুত কাউন্টারের পেছন দিকে গেলেন এবং কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেলেন। বলল, লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, গিভ, আই সেড, হি ইজ মেকিং ফান ফর আস। জিপ, চলো কাউন্টারের পেছনের দিকে যাক, আমি বললাম, উনি আমাদের নিয়ে মজা করছেন। জাস্ট দেন, ঠিক তারপরে, হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক তারপরেই তিনি হাজির হলেন অন্ধকার ঘরের মধ্যে থেকে। ইউড লাইক টু সি আওয়ার শোরুম, স্যার? বলল, আপনারা কি আমাদের প্রদর্শনশালাটি দেখতে চেয়েছেন? বলল, শোরুম মানে প্রদর্শনশালা। সেইড হি। গিভ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ডস। গিভ আমার আঙুল ধরে টানাটানি করতে লাগলো সামনের দিকে যাওয়ার জন্য। ইন দ্য শোরুম, সেই প্রদর্শনশালাতে, দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিভ ফ্যাসিন্ড। সেই প্রদর্শনশালাতে অনেকগুলো জিনিস ছিল যেগুলো জিপের পছন্দ ছিল। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। সে খুব শ্রদ্ধার সঙ্গে বিস্ময়কর সেই মানুষটির দিকে ঘুরেছিল। ইজ দ্যাট এ ম্যাজিক শোর্ড, হি সেড। বলল, এটা কি জাদু তরবারি? সে জিজ্ঞেস করলো। এ ম্যাজিক টয় সোয়ার্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান, ইট নাইদার বেন্ড, ব্রেক, নর কাট দ্য ফিঙ্গার্স, রিপ্লাইড দ্য শপম্যান। সে দোকানদার বললেন, একটি জাদুকরি খেলনা তরোয়ালি। এটি না ভাঙতে পারে, না বেঁকতে পারে, না আঙুল কাটতে পারে, কোনো কিছু সে এটা করবে না। I tried to find out what they cost, but the shopman did not pay attention to me. আমি জানার চেষ্টা করলাম ওটির দাম কত, কিন্তু দোকানদার আমার কথায় কান দিলেন না। He had got জিপ নাও। তিনি এখন জিপকে পেয়ে গেছেন। I saw with a feeling of distrust. আমি খুব সন্দেহের সঙ্গে দেখলাম, মানে অবিশ্বাসের সঙ্গে দেখা, যেটাকে বলা হয় ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস্য। দ্যাট গিভ ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন। আমি দেখলাম যে অবিশ্বাসের সঙ্গে দেখলাম যে জিপ এখন ওই মানুষটির আঙুল ধরে আছে, যেভাবে সাধারণত সে আমার আঙুলটি ধরে থাকে। আমাদের সিনের পোর্শনটি পড়া হয়ে গেল। এখন আমাদের কাছে কোশ্চেন অ্যান্সার আছে। তো প্রথমে যেটি আছে নাম্বার এতে বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1 বলছে, দেয়ার ইজ নো চার্জ ফর, কোনটা হবে এখানে? বিজনেস কার্ড, না গ্লাস বল, না মিরর? এক্ষেত্রে আমাদের প্রথমটির ক্ষেত্রে এ নাম্বারের উত্তরটি হবে বি নাম্বারটি হবে, এখানে বলেছে গ্লাস বল। নাম্বার 2 বলেছে, দ্য শপম্যান ড্রিউ এ কার্ড ফ্রম হিজ, বলছে হেড, চিক, পকেট, এখানে বলছে চিক হবে। তো বি নাম্বার এ নাম্বারে 2 হবে হচ্ছে বি।
নাম্বার 3 বলছে দ্য শপম্যান ওয়াজ অ্যাবসেন্ট ফর অ্যান আওয়ার এ হোয়াইল অ্যান্ড 10 মিনিটস, এখানে হবে এ হোয়াইল, তো অ্যান্সার হবে বি নাম্বার। পরেরটি বলছে বি নাম্বারে বলছে রাইট ট্রু ফলস। ট্রু ফলসের ক্ষেত্রে গিফটস ফাদার ফেল ডিস্ট্রাস্ট হোয়েন হি হ্যাড ফাউন্ড গিফট হোল্ডিং দ্য ফিঙ্গার্স অফ দ্য শপম্যান। হ্যাঁ, ও ডিস্ট্রাস্ট হয়ে গিয়েছিল, তো এটা হবে এখানে ট্রু, ট্রু নাম। তারপরেরটি বলছে গিফট ট্রাকড হিজ ফাদার্স ফিঙ্গার টু কাম আউট ফ্রম দ্য শপ, দোকান থেকে বেরিয়ে আসার জন্য টানাটানি করছিল আঙুল, তো এটা হবে এখানে ফলস। ও টানাটানি করছিল না, ও দোকানের ভেতরে যাওয়ার জন্য আরও বেশি উৎসাহিত হয়ে টানাটানি করছিল। দ্য ম্যাজিক আইটেম ইন দ্য শোরুম ইনক্রিজ গিফটস রেসপেক্ট ফর দ্য শপম্যান, সেই ম্যাজিক আইটেম দেখে শোরুমে গিফটসের তার লোকটির প্রতি খুব শ্রদ্ধা জেগে গিয়েছিল, এটাও হবে এখানে ট্রু। হয়ে গেল। তো তারপরে বলছে নাম্বার সি নাম্বার বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। বলছে গিভ ফাদার ওয়ান্টেড টু নো, এটা হবে কস্ট অফ গ্লাস বল। নাম্বার 2 বলছে নাম্বার 2 বলছে দ্য শপম্যান ওয়ান্টেড টু শো হিজ, কি বলছে দেয়ার শোরুম। তারপরে বলছে নাম্বার 3 দ্য শোরুম গিভ ওয়ান্টেড টু টেক, ও কি চেয়েছিল ম্যাজিক শোর্ড মানে তরোয়ারটি। তারপরে ডি নাম্বারে বলছে নেম দ্য ফলোয়িং স্পিকার্স স্পিক, কে বলেছে কথাগুলো, ইটস ইন ইয়োর পকেট, এই কথাটি কে বলেছে, এটি তো কে বলেছে, এটা হবে এখানে শপম্যান। তারপরে বলেছে নাম্বার 2তে হাউ মাচ ডাজ ইট কস্ট, এর দাম কত, তো এই কথাটি বলেছে গিভস ফাদার। নাম্বার 3তে হবে হচ্ছে এখানে গিভ। এরপর আসছি নাম্বার 2তে। নাম্বার 2তে আমাদের কিছু ছোটো কবিতা দেওয়া আছে, সেই কবিতাটি পড়ে সেখানকার কোশ্চেন অ্যান্সারগুলো আমাদেরকে করতে হবে। এখানে কবিতাটি বলছে বোট সেল অন দ্য রিভার, বোট সেল মানে নৌকো নদীতে পাড়ি দেয়, অ্যান্ড শিপ সেল অন দ্য সি, এবং জাহাজ সমুদ্রে পাড়ি দেয়, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু আকাশে মেঘ পাড়ি দেয়, আর প্রিটিয়ার দ্যান দিস, এগুলো থেকে মানে বোট আর সেলের থেকে এই ক্লাউডস যে আকাশে মেঘে পাড়ি দেয় সেটা বেশি ভালো লাগে, বেশি সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার, নদীর ওপরে ব্রিজ থাকে, অ্যাজ প্রিটিয়ার অ্যাজ ইউ প্লিজ, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু যত নদীর উপরে বলছে ব্রিজ থাকে, কিন্তু রামধনু যে এখানে বলতে চাচ্ছে আকাশে রামধনু যে সেতু বাঁধে তা বেশি তৃপ্তি দেয়। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ অ্যান্ড বিল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, বলছে এবং গাছেদের টোপকে অনেক উঁচু এবং রাস্তা করে আকাশে পৃথিবী থেকে সুন্দরতর ওদের চেয়ে সব দিকে। তো হয়ে গেল আমাদের কবিতাটি পড়া। এরপরে আসছি আমরা এ নাম্বারের কোশ্চেনে। এখানে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে সঠিকটা তোমাদের বেছে লিখতে বলছে। নাম্বার 1 হবে ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান রেইন অ্যান্ড স্কাই, বোটস অ্যান্ড শিপ, রিভার্স অ্যান্ড সিজ। তো এখানে হবে ক্লাউড সব থেকে বেশি, ক্লাউডসের ক্ষেত্রে কোনটা বেশি ভালো লাগে, এখানে হবে উত্তরটি হবে আমাদের এখানে বোটস অ্যান্ড সেল, বি নাম্বার। তারপরে প্রশ্নের উত্তরটি বলছে দ্য পোয়েট টক অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস রিভার হেভেন সি, এখানে বলছে কোন ব্রিজের কথা সে বলেছে যে রামধনু যে সেতু বাঁধে, এখানে কত পর্যন্ত হেভেন, এটা হবে হচ্ছে বি নাম্বার উত্তরটি, নাম্বার 2 এর বি। এরপরে বি নাম্বারে বলছে রাইট ট্রু ফলস, দ্য বো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, সে বলছে পৃথিবী থেকে আকাশে যে রাস্তা বাঁধে রামধনু রাস্তা বাঁধে, সেক্ষেত্রে এটা হবে এখানে ট্রু। নাম্বার 2 বলছে ক্লাউডস সেল অ্যাক্রস দ্য রিভার, ক্লাউড সেল অ্যাক্রস দ্য রিভার না, এটা হবে স্কাই হওয়া যায়, এটা হবে এফ।
তারপরে বলছে নাম্বার সিতে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম, এই কবিতাটির নাম কি? তো আমরা অ্যান্সার লিখব, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেইনবো। এরপরে না গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসছি। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ও অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে অনেক কিছু দেওয়া আছে, তো এখানে কোনটা কোন ক্ষেত্রে সেটা বোঝো। তো আগে বলে দিই মানেগুলো। ফ্লক মানে হচ্ছে বাহিনী, এক পাল। পোজ মানে হচ্ছে এখানে পোজ হবে হচ্ছে বাহিনী। সোয়ার্ম মনে হবে হচ্ছে ঝাঁক, এক ঝাঁক। বাঞ্চ মানে হচ্ছে এক গুচ্ছ। ক্লাস মানে সেক্ষেত্রে শ্রেণীক্ষেত্রে বোঝাচ্ছে। ব্যান্ড হচ্ছে একটা গ্রুপ, মিউজিশিয়ান কোনো ব্যান্ড থাকলে সেক্ষেত্রে ব্যান্ড ইউজ করি আমরা। তো নাম্বার এ বলছে এ ড্যাশ অফ পুলিশম্যান মার্চড বাই, এটা হবে হচ্ছে এখানে পোজ। নাম্বার টু বলছে আই বট এ ড্যাশ অফ গ্র্যাপস ফ্রম দ্য মার্কেট, এখানে এটা হবে বাঞ্চ। নাম্বার 2 বাঞ্চ। তারপরেরটি বলছে নাম্বার 3 বলছে এ ড্যাশ অফ মিউজিশিয়ানস উইল বি পারফর্মিং ইন দ্য শো, এক্ষেত্রে হবে অ্যান্সার হবে ব্যান্ড। নাম্বার 4 বলছে এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্যাজিং ইন দ্য ফিল্ড, মাঠে এক পাল ভেড়া চড়ছে, তো এক্ষেত্রে এক পাল ভেড়া বলতে হলে এখানে হবে হচ্ছে ফ্লক, FLOCK, ফ্লক। নাম্বার 4। তারপরে বলছে আই স এ ড্যাশ অফ বিজ বাজিং অ্যারাউন্ড, সেক্ষেত্রে হবে এখানে সোয়াম হলো, এখানে হবে হচ্ছে সোয়াম। তো আমাদের হয়ে গেল সবকটা। তারপরে বলছে নাম্বার 4 ডু অ্যাজ ডাইরেক্টেড। বলছে পণ্ডিত নেহেরু অ্যাডমায়ার্ড আম্বেদকর ফর হিজ নলেজ অফ ল। এখানে আইডেন্টিফাই করতে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝাচ্ছে হলো যেটা আমাদের মনের ভেতর থেকে আসবে, পেইন, লাভ, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এগুলো জিনিস আমাদের যেটা মনের ভেতর থেকে আসবে, সেক্ষেত্রে ওটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। সেগুলো এখানে এই সেন্টেন্সটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে হচ্ছে যেটা আসছে ভেতর থেকে, এটা হচ্ছে নলেজ মানে জ্ঞান, এটা আমরা ভেতর থেকেই চলে আসে, সেক্ষেত্রে অ্যান্সার হবে এখানে আমাদের নলেজ। এরপরে নাম্বার 2তে বলছে হি মেট মি ড্যাশ সানডে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো দিনের আগে সবসময় অন বসে, অন সানডে। নেক্সট বলছে শি অ্যান্ড হার ফ্রেন্ড, এখানে হবে হচ্ছে গো ওয়েন্ট হ্যাভ গন টু দ্য পিকনিক ইয়েস্টারডে, এটা হবে এখানে ওয়েন্ট, ইয়েস্টারডে পিকনিক গিয়েছিল, তাহলে এখানে হবে ওয়েন্ট। তো আমাদের হয়ে গেল গ্রামার পোর্শন। এরপর চলে আসছি আমরা রাইটিং স্কিলে। রাইটিং স্কিল বলছে প্রথমে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল ইউজিং দ্য ফলোইং হিন্ট, আমাদের স্কুল সম্পর্কে লিখতে বলছে। তো ইওর স্কুল বা মাই স্কুল সম্পর্কে আমরা কীভাবে লিখবো, একটু ছোট করে দিয়েছি আমি, একটু সেন্টেন্স তোমাদের সুবিধার জন্য এখানে আমি নাম্বার 1 নাম্বার 2 লিখে দিয়েছি নাম্বারিং করে। দ্য নেম অফ মাই স্কুল ইজ, নিজের স্কুলের নাম লিখবে। নাও দেয়ার আর 10 টিচার্স অ্যান্ড 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 10 জন শিক্ষক, তারও বেশিও দিতে পারো, 500 জন স্টুডেন্ট আমি দিয়েছি, তার থেকেও বেশি দেবে। দেয়ার ইজ এ ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে ঠিক একটি বড় মাঠ আছে। উই প্লে ফুটবল, ক্রিকেট অ্যাট টিফিন টাইম ইন আওয়ার ফিল্ড, আমরা সেই স্কুলের মাঠে টিফিন টাইমে ফুটবল ক্রিকেট খেলা করি। দেয়ার ইজ এ বিগ লাইব্রেরি অ্যান্ড এ ল্যাবরেটরি ইন আওয়ার স্কুল হোয়ার উই রিড আওয়ার স্টোরি বুক অ্যাট ফ্রি টাইম, আমাদের স্কুলে একটি সুন্দর লাইব্রেরি বা ল্যাবরেটরি আছে যেখানে আমরা সব মাঝে মধ্যে আমাদের ফাঁকা সময় আমরা পড়াশোনা করি। আওয়ার টিচার্স অলওয়েজ টিচ আস অ্যান্ড লাভ অলসো, আমাদের শিক্ষকরা সবসময় আমাদেরকে ভালো শিক্ষাও দেয় এবং ভালো পড়ান, আমাদেরকে ভালোবাসেন। আই অলওয়েজ লাভ মাই স্কুল অ্যান্ড মাই টিচার্স উইথ রেসপেক্ট, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি এবং শিক্ষকদের খুব সম্মানও করি। ইন মাই ভিউস মাই স্কুল ইজ জাস্ট লাইক এ টেম্পল, আমার মতে আমার স্কুল হলো একটি মন্দিরের মতন। তো ক্লাস মাই স্কুল আমাদের হয়ে গেল। এর পরে যেটি বলছে সেটা হলো একটি স্টোরি দিয়েছে, 60 ওয়ার্ডসে লিখতে বলছে যে একটি কাক আছে যার খুব পিপাসা পেয়েছিল, তারপরে সে একটি কলসি দেখলো, সেখানে একদম নিচে জল ছিল, ওয়াটার অ্যাট দ্য বটম, ফাইন্ডস পেবলস, সে নুড়ি পাথরগুলো কুড়িয়ে নিল, ড্রপস পেবলস, ওয়াটার লেভেল রেজেস, জলের মধ্যে একটা একটা করে নুড়ি পাথর ফেললো, জলের লেভেল উঁচুর দিকে উঠলো, কুইঞ্চিস থ্রাস্ট, সে তার তৃষ্ণা মেটাল। তো আমরা স্টোরিটা কীভাবে লিখবো,
তো স্টোরির যে গল্পটি আমরা এভাবে লিখবো, দ্য ক্লেভার ক্রো। ইট ওয়াজ এ হট সামার ডে, সেই গরমের দিন ছিল। এ ক্রো ফেল্ট হাস্টি, একটি কাকের খুব তৃষ্ণা পেয়েছিল। আই ওয়েন্ট আউট ফর সার্চ অফ ওয়াটার, আমি জলে সে জলের খোঁজে বেরিয়েছিল। বাট নো ওয়াটার কুড বি ফাউন্ড এনিওয়ার, কিন্তু কোথাও কোনো জল ছিল না। দ্য ক্রো স্যাট আন্ডার এ ট্রি অ্যান্ড লুকড অ্যারাউন্ড, কাকটি একটি গাছের ডালে বসেছিল, গাছের নিচে বসেছিল এবং চারপাশটা দেখছিল। সাডেন ইট আইস ফেল অন এ পিচার অ্যাট এ ডিস্টেন্স, অনেকটা দূরে হঠাৎ সে একটি কলসি দেখতে পেল। দ্য ক্রো কেম টু পিচার অ্যান্ড ফাউন্ড এ ফিউ ড্রপ অফ ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, তারপরে সে সেখানে দেখলো গিয়ে কলসির একদম নিচে অল্প জল ছিল। সাডেনলি হিজ আইস ফেল অন সাম পেবলস, হঠাৎ করে তার নজর পড়ে গেল নুড়ি পাথরের দিকে। ইট পিকড আপ দ্য পেবলস অ্যান্ড পুট দেম ইনটু দ্য পিচার, সেই নুড়ি পাথরগুলো একটি একটি করে নিয়ে সে কলসির ভেতরে সে রাখলো। দাস আফটার সাম টাইম দ্য পিচার ওয়াজ ফিল্ড উইথ পেবলস, ঠিক কিছুক্ষণ বাদে সেই কলসিটা নুড়ি পাথরে ভরে গেল। অ্যান্ড দ্য ওয়াটার ওয়াজ উইদিন ইটস রিচ, এবং জল উপরের দিকে উপচে উঠল। দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড ফ্লিউ ওয়ে, সেই কাকটি জল পান করলো এবং উড়ে গেল। তো এই হয়ে গেল আমাদের ক্লেভার ক্রো সম্পর্কে লেখা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না।